আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। সেটিং হয়ে গিয়েছে দমদমে, ভোটের 3 দিন আগে বিস্ফোরক মমতা। স্থানীয় তৃণমূল নেতার সভা আছে বলে ভাঙড়ে অনুমতি পেলেন না শুভেন্দু। শেষ দফার ভোটের আগেই শওকতকে সিবিআই তলব, এড়িয়ে গেলেন বিধায়ক। টাইম কলের জলে বিষ, পানের অযোগ্য জানালো শিলিগুড়ি পুর নিগম। কলকাতায় 3 জায়গায় আয়কর হানা, অভিষেকের আশঙ্কা বাণীর 24 ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকশনে এজেন্সি। সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদের ফোন নম্বর দিয়ে তথ্য হাতাচ্ছে তৃণমূল, আরও বিস্ফোরক সুকান্ত। 52.3 ডিগ্রি সেলসিয়াস, ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলল দিল্লি। ভোটের দিন ঝড় বৃষ্টি, গণনার দিনও বাংলায় কবে ঢুকবে বর্ষা, একগুচ্ছ আপডেট দিল হাওয়া অফিস। পড়ে আছে একের পর এক হরিণের লাশ, রেমালে বেসামাল সুন্দরবন, হাহাকার পানীয় জলের। রাফায় ব্যাপক হামলায় ইসরায়েলের, নিহত 37 জন ফিলিস্তিনি। আসছে বিস্তারিত আলোচনায়। আগামী 1 জুন তথা শনিবার শেষ দফায় ভোট দেবেন দমদম লোকসভা কেন্দ্রের ভোটাররা। জোর প্রচার চালাচ্ছে 3 প্রার্থী। হ্যাট্রিক করা সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে লড়েন বামেদের প্রথম সারির নেতা সুজন চক্রবর্তী। অন্যদিকে তৃণমূল থেকে আসা শিলভদ্র দত্তের উপর ভরসা রেখেছে পদ্ম শিবির। সেই ভোটের মাত্র 3 দিন আগেই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দমদম কেন্দ্র নিয়ে সিপিএম ও বিজেপির মধ্যে সেটিং হয়েছে, এমন কথা তার কানে এসেছে। বুধবার যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে ছিল একটি জনসভা। সেখানে বক্তব্য রাখার সময়ই এমন অভিযোগ তোলেন মমতা। তিনি দাবি করেন, লোকসভা ও বিধানসভায় কারা ভোট পাবে সেই সমঝোতা হয়ে গিয়েছে বাম ও পদ্ম শিবিরের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, লোকসভা নির্বাচনে বিজেপির ভোট পাবেন বামেরা, আর বিধানসভা নির্বাচনে বামেদের ভোট পাবে বিজেপি, এমনটাই নাকি ঠিক হয়েছে দুই দলের মধ্যে। কথা শুনে দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, দমদমে কেন কথা বললেন না তিনি বলেন, দমদমে এতগুলো সভা করলেন, সেখানে তো বলেননি, হঠাৎ যাদবপুরে গিয়ে বলতে হচ্ছে কেন? এর পিছনে কোনো গভীর অঙ্ক আছে নাকি? তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর ইন্টেলিজেন্স রিপোর্ট ফেল। সুজন মনে করিয়ে দিয়েছেন, বাম জামানায় রাজ্যে খাতা খুলতে পারেনি বিজেপি। তার কথায় তৃণমূলের পদান্নতেই বিজেপি এখন খাতা খুলতে শুরু করেছে। অন্যদিকে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, মমতা বুঝে গিয়েছেন যে দমদমে এবার তৃণমূলের হার নিশ্চিত। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন শ্রমিক। তিনি মনে করিয়ে দিয়েছেন, মাত্র 53,000 ভোটে হেরেছিল বিজেপি, তার থেকে দমদমবাসী শিক্ষা নিয়েছে বলেই মনে করেন তিনি। আসছে পরবর্তী খবরে। ভাঙড়ে সভা করার অনুমতি পেলেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর 3টেয় যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। অনুমতি না মেলায় সেই সভা বাতিল করতে হয়েছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সভার অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সভা, তাই আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই শুভেন্দুর সভায় অনুমতি দেওয়া হয়নি। বিজেপির বক্তব্য, ভাঙড়ের মাটিতে অন্য কোনো রাজনৈতিক দল যাতে মাথা তুলতে না পারে, তার জন্য এই স্বেচ্ছাচারী মনোভাব। বুধবার দুপুর 3টের মধ্যে ভাঙড়ের কলোনি মাঠে সভা করার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায় সেটা আপাতত স্থগিত থাকবে। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে সভাস্থলে যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। 1 জুনের ভোট নির্বিঘ্নে করতে গত জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি শুরু করেছে ভাঙড় ডিভিশনের 8টি থানা। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সভা না বলার পিছনে কোন কারণ থাকতে পারে? প্রশাসনের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, স্থানীয় স্তরে তৃণমূলের কর্মসূচি রয়েছে, আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে, তাই বাতিল করা হয়েছে। আসছে পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনের আর এক দফা ভোট বাকি। শেষ দফার ভোট রয়েছে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগরের মতো কেন্দ্রগুলিতে। তার আগেই সিবিআই দফতরে ডাক পড়ল তৃণমূল নেতা শওকত মোল্লার। কয়লা পাচার মামলার তদন্তে তলব করা হয় তাকে। মঙ্গলবার রাতেই নোটিশ যায় তার কাছে, কিন্তু সেই নোটিশে সাড়া দিলেন না তিনি। রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। কেন্দ্রীয় সংস্থা আগেও শওকতকে তলব করেছে, হাজিরাও দিয়েছেন তিনি। সূত্রের খবর, কয়লাকাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের দেওয়া তথ্যসূত্র থেকেই শওকতের নাম উঠে এসেছে। তবে এবার ক্যানিং পূর্বের বিধায়কের ঘাড়ে গুরু দায়িত্ব। দক্ষিণ 24 পরগনার অধীন ও লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতই। সব কেন্দ্রের প্রার্থীদের নিয়ে প্রচার করছেন শওকতই, তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি। তাই এদিন হাজিরা এড়িয়ে গেলেন। বুধবারই বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা আছে, সেই মঞ্চেই এদিন উপস্থিত হন শওকত। অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে অবৈধভাবে তোলা কয়লা
পাঠানো হতো দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ইটভাটায়। তার সঙ্গে শওকতের কোনো যোগ ছিল কিনা সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। আসছি পরবর্তী খবরে। টাইম কলের জলে বিষ, আপাতত টাইম কলের জল পানে বিরত থাকার পরামর্শ শিলিগুড়ি পুর নিগমের। বিকল্প ব্যবস্থা হিসেবে আলিপুরদুয়ার থেকে পানীয় জলের পাউচ আনার ব্যবস্থা করছে পুর নিগম কর্তৃপক্ষ। পুর নিগম থেকে জানিয়ে দেওয়া হয়েছে, টাইম কলের জল দিয়ে বাকি সব কাজ করা গেলেও ওই জল পানের যোগ্য নয়। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? সাধারণভাবে তিস্তা নদীর জলকে ক্যানেলের মাধ্যমে এনে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে শিলিগুড়ি পুর এলাকায়। কিন্তু বর্তমানে তিস্তার সেই ক্যানেলে সংস্কারের কাজ চলছে। তাই বর্তমানে মহানন্দা নদীর জলকে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করছে পুর নিগম। আর এখানেই ঘটেছে বিপত্তি। উত্তরের বিভিন্ন নদীর মধ্যে সবথেকে দূষিত জল এই মহানন্দা নদীতেই। পরিবেশ দূষণ দপ্তরের বিভিন্ন রিপোর্টে অতীতে মহানন্দার জল দূষণ সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি তিস্তার ক্যানেলে সংস্কারের কাজ চলায় এই মহানন্দার জলই শোধন করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সম্প্রতি মহানন্দার জল নিয়ে রিপোর্ট দিয়েছে। গতকালই সেই রিপোর্ট এসেছে পুর নিগমের কাছে। তাতেই বলে দেওয়া হয়েছে এই জল কার্যত পানের অযোগ্য। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছেন, টাইম কলের জল এখন পানীয় জল হিসেবে ব্যবহার না করার অনুরোধ করছি। পুর নিগম থেকে যে জল বাড়িতে যায় সেই জলে অন্যান্য কাজ করুন, কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। সপ্তম দফার ভোটের মুখে কলকাতায় আয়কর হানা। বুধবার পূর্ব কলকাতার 3 জায়গায় একসঙ্গে অভিযানে আয়কর দফতরের অফিসারেরা। জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর বাড়িতে, অফিস ঘরে ও গুদামে হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। ওই ব্যক্তির অ্যাগ্রো ফার্ম ও পোলট্রির ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার সকাল 11:30 নাগাদ আয়কর দফতরের একাধিক দল পৌঁছে যায় পূর্ব কলকাতার মেট্রোপলিটন হাউজিং কমপ্লেক্সে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির কোনো আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে কিনা সেই সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতেই এই আয়কর অভিযান। আয়কর দফতরের তরফে ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালানো হয়েছে। তারপর সেই গোডাউনের দরজা সিল করে দেন আয়কর অফিসাররা। বর্তমানে তার বাড়িতে ও অফিস ঘরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এই ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় বা যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে গতকালই নির্বাচনী প্রচার পর্বে আয়কর দফতরের হানার প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেছিলেন, আয়কর দফতরের এক অফিসার তাকে ফোন করে জানিয়েছিলেন 31 তারিখ ও 1 তারিখ 5টি জায়গায় তল্লাশি হবে। অভিষেকের সেই আশঙ্কা প্রকাশ্যে 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার শহর কলকাতায় আয়কর দফতরের অভিযান। পূর্ব কলকাতার একসঙ্গে 3 জায়গায় অভিযানে আয়কর দফতরের টিম। যদিও কী কারণে আয়কর দফতরের এই অভিযান সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। আসছি পরবর্তী খবরে। ইভিএম কারচুপি বিতর্কের মাঝেই আরও বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তার দাবি, সরকারি প্রকল্পের আড়ালে মহিলাদের ফোন নম্বর জোগাড় করে রাখে তৃণমূল। সরকারি ক্যাম্প থেকে ফোন নম্বর দিয়ে সেই সব মহিলাদের তথ্য হাতানোর অভিযোগ তুললেন সুকান্ত। আর এক্ষেত্রেও তিনি কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূলকেই। সুকান্ত মজুমদার বলেন, দুয়ারে সরকারের মাধ্যমে যেসব তথ্যগুলো ফোন নম্বর, আধার কার্ড, ব্যক্তিগত যাবতীয় তথ্য চলে যাচ্ছে তৃণমূলের কাছে, তা চলে যাচ্ছে আইপ্যাকের কাছে। আগামী দিনে এই সন্দেশখালীর মতো মহিলাদের নম্বর নিয়ে তৃণমূলের নেতারা মহিলাদের বিরক্ত করবেন না বা কুপ্রস্তাব দেবেন না, তার গ্যারান্টি কে নেবে? আমার তো মনে হচ্ছে আগামী দিনে এই ঘটনা ঘটতেই পারে। এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এটা দাবি করেছিল রেখা পাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত। আর সে দাবি করতে গিয়ে রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনা হয়েছিল, যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, তথ্য হ্যাক করা হচ্ছে। সুকান্তর এই দাবি নিয়ে অবশ্য সোচ্চার হয়েছে তৃণমূল মুখপাত্র পার্থ রতিম রায় বলেন, সুকান্ত মজুমদার বালখিল্যের মতো কথা বলছেন। ভেবেছিলাম তিনি অধ্যাপনা করেন, পরিণত রাজনীতিবিদ, কিন্তু তার কথাবার্তা দিন দিন অসংলগ্ন হয়ে পড়ছে। আমরা কি পাল্টা প্রশ্ন করব, আধারের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা হ্যাক করছে? এর আগেও সুকান্ত মজুমদার বলেছিলেন, আমরা নাকি হ্যাকারদের রাখি। তার যে মানসিকতা বক্তব্যে প্রকাশ পাচ্ছে, তার কাছে প্রমাণ থাকলে সেটা সামনে আনুক। বাজার গরম করার কথা বললে চলবে না। আসছি পরবর্তী খবরে। 52.3 ডিগ্রি সেলসিয়াস, রাজধানী দিল্লি যেন আগুনের গোলা। বুধবার অর্থাৎ 29শে মে দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি মঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র। রাজধানীর এই আবহাওয়া কেন্দ্রে এদিন দুপুর 2:30 পারদ পৌঁছে গিয়েছিল 52.3 ডিগ্রি সেলসিয়াসে। ভারতে এর আগে কোথাও এত বেশি তাপমাত্রা দেখা যায়নি। গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দিল্লি। সর্বোচ্চ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছিল। এদিন তা ছাপিয়ে গিয়ে সর্বকালের রেকর্ড তৈরি করল।
এর আগে মঙ্গলবার মঙ্গলপুরের আবহাওয়া কেন্দ্রে 49.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল। প্রত্যাশার চেয়ে 9 ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা। রাজধানীর অধিকাংশ জায়গাতেই যে প্রচণ্ড গরম পড়তে চলেছে, গত সপ্তাহান্তেই এই সতর্কবার্তা দিয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ। আবহাওয়া দপ্তর থেকে এদিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 45.8 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই পূর্বাভাসকেও মিথ্যে করে দিয়েছে মঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র। এর আগে ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল 2016 সালের 19 মে মরু রাজ্যে রাজস্থানের ফলদি শহরে। ওই দিন ফলদিতে তাপমাত্রা ছিল 51 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজ তাকে পিছনে ফেলে দিল দিল্লি। রেমাল বিদায় নিয়েছে, তবে ঝড় বৃষ্টির খেলা এখনও বাকি। সামনেই সপ্তম দফার ভোট। শনিবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের 9টি আসনে। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ভোট সপ্তমীতে ভিজবে দক্ষিণবঙ্গ। দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে ভোটের দিনই নয়, গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়াও। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতাও থাকছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের প্রাণ গিয়েছে 16 জনের। 37.5 লক্ষ বাড়ি মাটিতে মিশে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখন বিদ্যুৎহীন। তবে শুধু মানুষের নয়, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের প্রাণীকুল এবং প্রকৃতিরও। বাংলাদেশ বন বিভাগ জানিয়েছে রেমালের দাপটে মৃত্যু হয়েছে সুন্দরবন এলাকার বহু হরিণের। এখনও পর্যন্ত শুধু কটক এলাকা থেকে 30টি হরিণের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। এখনও জঙ্গল জুড়ে তল্লাশি চলছে। মৃত হরিণের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঝড়ে সুন্দরবনের অভ্যন্তরে 25টি বাংলাদেশি টহলদার ফাঁড়িরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছে খুলনা এলাকার বন সংরক্ষক মিহির কুমার দে। 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে পুকুরগুলি। পুকুরের জলে মিশে গিয়েছে সমুদ্রের লবণাক্ত জল। নোনা জল মেশায় বনকর্মীদের পাশাপাশি পানীয় জলের সংকটে পড়েছে বাঘ, হরিণ সহ বন্যপ্রাণীরাও। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা শহরে শরণার্থী শিবিরে জোরদার হামলা শুরু করেছে ইসরায়েল। লাগাতার হামলায় 37 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার গাজার স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। বিমান হামলা থেকে ট্যাঙ্ক এবং জাহাজ ব্যবহার করে এর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রাফার বাসিন্দারা জানিয়েছে, হামলা যখন শুরু হয় তখন অনেক মানুষ ঘুমিয়েছিলেন, ফলে শহরটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কিছু মানুষের আশঙ্কা ছিল ইসরায়েল রাফায় স্থল হামলা শুরু করবে। এছাড়াও 2টি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িতে বোমা হামলা হয়েছে। এদিকে সোমবার দক্ষিণ গাজায় একটি সিরিজ হামলা পরিচালনা করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, যেটি এখন সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। গাজা শহরগুলিতে হামলার আগে নাগরিকদের উচ্ছেদের কোনো পরিকল্পনা না করেই তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। নেতানিয়াহুর সরকার ইসরায়েলি সেনাবাহিনীকে তারা রাফা খালি করার এবং সেখানে মোতায়েন করা 4টি হামাস ব্যাটালিয়ন ধ্বংস করার পরিকল্পনা নির্দেশ দেয়। তারপর থেকেই রাফায় হামলা শুরু করে সেনাবাহিনী।